সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শরতের এই সুন্দর স্নিগ্ধ বিকেলে আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্যানভিশন হেলথ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, প্রতি সপ্তাহের নয় আজকেও আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্যানিক অ্যাটাক। হয়তোবা এই রোগে বা এই সমস্যায় অনেকেই ভুগছেন, অনেকে হয়তোবা জানেন বা অনেকে বুঝতেও পারেন না যে এটি একটি প্যানিক অ্যাটাক। দর্শক, এই জন্য আমরা আজকে আলোচনা করব প্যানিক অ্যাটাক নিয়ে এবং এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন প্রত্যয়দীপ্ত মানসিক রোগ বিশেষজ্ঞ, যিনি বর্তমানে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক রোগ ও মাদকাসক্তি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। দর্শক, আমাদের আজকের অতিথি ডাক্তার মুনিম রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্যানভিশন টিভির পক্ষ থেকে আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারা যদি আজকের আলোচনার বিষয়ের কোনো প্রাসঙ্গিক প্রশ্ন করতে চান তাহলে স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন এবং ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনাদের প্রশ্ন কিংবা অনুভূতি কিংবা মতামত জানাতে পারেন। দর্শক, আর কালক্ষেপণ না করে আসুন আমরা আমাদের আজকের মূল আলোচনা আমাদের সম্মানিত অতিথির সাথে আলোচনা শুরু করি। ডাক্তার মুনিম রেজা, আমরা আপনার কাছ থেকে আজকে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, প্যানিক অ্যাটাক। তো এই শব্দটার সঙ্গে হয়তো বা অনেকে পরিচিত, সাধারণ মানুষের মধ্যে অনেকে হয়তো বা শব্দটার সঙ্গে পরিচিত নয়, কিন্তু এই রোগের রোগী অনেকেই রয়েছে। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে প্যানিক অ্যাটাক বিষয়টি আসলে কি? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। আপনি যেটা বলেছেন এটা একেবারে বাস্তব, যে আমরা কিন্তু কথায় কথায় বলি যে প্যানিক করিস না বা প্যানিক হচ্ছে, হ্যাঁ, এরকম। কিন্তু আমাদের মানে মানসিক চিকিৎসা বিশেষজ্ঞ হিসেবে আমরা এটাকে একটু অন্যভাবে দেখি। প্যানিক অ্যাটাক বলতে আমরা আসলে সেটাকেই বুঝাই যেটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এটার একেবারে যে তীব্র পর্যায়, সেই পর্যায়টাকে আমরা বলি এবং এখানে সুনির্দিষ্ট কিছু লক্ষণ থাকে, কিছু সমস্যা থাকে, সেগুলোর সম্মিলিত রূপই হচ্ছে একটা প্যানিক অ্যাটাক। একেবারে সংক্ষেপে বললে এটা এক ধরনের মানসিক রোগ, যেটা আমরা অনেকেই এটাতে ভুগি, কিন্তু হয়তো আমরা সেটার ব্যাপারে সচেতন না যে আমাদের মধ্যে এটা আছে আর কি। তাহলে একজন মানুষ যিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত বা প্যানিক অ্যাটাক রোগে ভুগছেন, সাধারণ মানুষ তিনি কিভাবে বুঝবেন যে তার প্যানিক অ্যাটাক? খুবই চমৎকার প্রশ্ন। সাধারণ মানুষের বোঝাটা আসলে দরকার এবং এটা খুব কঠিন কাজও না। আমি জাস্ট সাধারণ মানুষ কীভাবে বুঝবে যদি আমি কিছু লক্ষণের কথা বলি, তাহলে দর্শক যারা দেখছেন তারা আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারবেন এরকম হচ্ছে কিনা। তো প্যানিক অ্যাটাক যেটা হয়, যে আমি একটা প্যানিক অ্যাটাকে যদি বর্ণনা করি তাহলে ব্যাপারটা এরকম যে আমি এমনিতে ভালোই আছি, কিন্তু হঠাৎ করেই আমার মধ্যে প্রচণ্ড রকমের একটা উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয় এবং সে সময় আমার কিছু শারীরিক লক্ষণ থাকে, কিছু মানসিক লক্ষণ থাকে। এই লক্ষণগুলোর মধ্যে সুনির্দিষ্ট কিছু পরিমাণ লক্ষণ থাকলে আমরা প্যানিক অ্যাটাক সেটাকে বলি। কী কী লক্ষণ সেগুলো? যেমন শারীরিক লক্ষণের মধ্যে আমি যদি সহজভাবে বোঝানোর জন্য বলি, একবারে মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রতি অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্ন ধরনের লক্ষণ থাকে। যেমন মাথায় কী হতে পারে? মনে হতে পারে যে মাথায় অসুবিধা লাগছে, মাথা ঘুরে যাচ্ছে, মাথা ব্যথা হতে পারে, মাথায় একটু নিচে গলা শুকিয়ে যাওয়ার মতো হতে পারে, বুকে চাপ দেওয়া, শ্বাসকষ্টের মতো লাগা, অনেকে খুব জোরে জোরে শ্বাস নিতে থাকে সে সময়, কারো কারো আবার বুকে ব্যথা হতে পারে, পেটে অসুবিধা হতে পারে, পেট ব্যথার মতো হতে পারে, মনে হতে পারে যে বাথরুমে যাওয়া দরকার, প্রস্রাব পায়খানা চাপ বেশি চলে আসতে পারে, সারা শরীরে একটা ঝিমঝিম অনুভূতি কারো কারো হয়, আবার কারো কারো মনে হতে পারে যে জ্বর চলে আসছে, কারো কারো আবার মনে হচ্ছে গরমের মধ্যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এর বাইরে কিছু মানসিক চিন্তার সমস্যা হয়। যেমন কি হয়, রুগীদের মনে হতে থাকে যে আমি মনে হয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি, আমি মনে হয় কন্ট্রোল হারিয়ে ফেলবো। তারপরে রুগীর নিজেকে অথবা আশেপাশে সব কিছুকে অবাস্তব মনে হতে পারে। আবার এই রোগটা যখন একেবারে তীব্র হয়ে যায় তখন একটা পর্যায়ে যে রুগীর মনে হতে পারে যে আমি মনে হয় মারা যাচ্ছে এখন। এবং এই যে তীব্রতা, একটা অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠার একেবারে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে এই প্যানিক অ্যাটাকের একটা লক্ষণ, যে রুগী মনে করতে থাকে যে আমি মনে হয় মারা যাচ্ছি এবং এই লক্ষণের কারণে তাকে সাথে সাথেই ইমার্জেন্সিতে নেওয়ার ব্যাপারে তার একটা আকুতি থাকে। তো এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে এবং সেটা হঠাৎ করে শুরু হয়, অল্প সময়ের মধ্যে বেড়ে যায় এবং 5-10 মিনিট, কখনো কখনো 15-20 মিনিট
এরপর আবার আপনি কমে যায়, পেশেন্ট আবার স্বাভাবিক হয়ে আসে। তো এই ধরনের লক্ষণ যদি কারোর মধ্যে থাকে তাহলে তাকে অবশ্যই মাথায় নেওয়া দরকার যে আমার এটা প্যানিক অ্যাটাক হতে পারে। আসলে এটা প্যানিক অ্যাটাক কিনা সেটা যখন চিকিৎসকের কাছে যাওয়া হবে তখন সুনির্দিষ্ট হয়ে যাবে। এই ধরনের লক্ষণ প্রকাশ করে এর বাইরেও তো আরো কিছু রোগ রয়েছে, সেটাকে আগে আইডেন্টিফাই করে কনফার্ম করতে হবে যে আসলে প্যানিক অ্যাটাক কিনা। আচ্ছা, এটার সঙ্গে কি কোনো বিশেষ প্রেক্ষাপটের সম্পর্ক আছে কিনা, যে তিনি হঠাৎ করে কিছু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলেন অথবা তার উপরে খুব বড় একটা সমস্যা চলে আসলো, এরকম বিষয়গুলোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা? খুবই চমৎকার প্রশ্ন। আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা অনেক মানে রোগীরা আমাদেরকে বলে যে না ওর তো কোনো অসুবিধা নাই, ভালোই আছে, কোনো সমস্যা নাই, তারপরে কেন এরকম হবে? তার অর্থ হচ্ছে প্যানিক অ্যাটাক যে কোনো মানুষের একেবারে স্বাভাবিক অবস্থাতেও শুরু হতে পারে, এটা একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে প্যানিক অ্যাটাক শুধুমাত্র স্বাভাবিক অবস্থা না, কখনো কখনো যদি আমরা কোনো বিষয় নিয়ে খুব বেশি ভয় পেয়ে যাই সেখান থেকে হতে পারে। যেমন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যদি এরকম বলি যে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, ওনার অফিসের বস ওনার সাথে খুব রাগারাগি করে এবং খুবই মানে একটা ভয়ের মধ্যে উনি পার করে আর কি। তো যখনই অফিসের বস থেকে কোনো একটা কল আসে, ওনার কাছে দেখা করতে যাওয়ার কথা আসে, তখনই ওনার মধ্যে একটা প্যানিক অ্যাটাক এই লক্ষণগুলো প্রকাশ এই লক্ষণগুলো শুরু হয়ে যায়। আমাদের অনেকের পরীক্ষার আগে এরকম হতে পারে। মানে যে বিষয়টা নিয়ে যত বেশি ভাবনা উচিত নয়, দুশ্চিন্তা করা উচিত নয়, কিন্তু সেরকম তার ভিতরে চলে আসে। আচ্ছা, তাহলে আরেকটা রোগ সাধারণ দুশ্চিন্তাও, এটাও তো এক ধরনের রোগ। একজন মানুষ একটা বিষয়কে খুব সহজে মেনে নিচ্ছেন, আরেকজন দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন একই রকম বিষয়ে। তাহলে সাধারণ দুশ্চিন্তার সাথে প্যানিক অ্যাটাকের কোনো বিশেষ পার্থক্য আছে? হ্যাঁ, অবশ্যই বিশেষ পার্থক্য আছে। সাধারণ দুশ্চিন্তা এবং প্যানিক অ্যাটাক, বা সাধারণ দুশ্চিন্তা বলতে আমরা যদি এটা রোগ হিসেবে বলি তাহলে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার নামে একটা রোগ আছে, যেটা দুশ্চিন্তাজনিত রোগ, এবং প্যানিক অ্যাটাক, এই দুইটাই দুশ্চিন্তার সাথে সম্পর্কিত, কিন্তু দুইটার মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য আছে। যেমন আমি যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলো প্যানিক অ্যাটাকে থাকে, ঠিক একই ধরনের বৈশিষ্ট্য সাধারণত এই জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার যেটা, সেখানে থাকে না। সেখানে কি হয়, সেখানে লক্ষণগুলো সাধারণত দীর্ঘ সময় ধরে থাকে। যেমন প্যানিক অ্যাটাকের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব দ্রুত শুরু হবে, অল্প সময় থাকবে, আবার ঠিক হয়ে আসবে। কিন্তু এমনিতে দুশ্চিন্তার যে রোগ জেনারেলাইজ অ্যাংজাইটি, সেটা কিন্তু পার্সনের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম টাইমেই থাকে, এবং সেটা হঠাৎ করে বেড়ে যাওয়ার ব্যাপার থাকে না। ম্যাক্সিমাম টাইমে পেশেন্ট বিভিন্ন জিনিস নিয়ে ওভারথিঙ্ক করে, অস্থির থাকে, মেজাজটা খারাপ লাগে, ঘুমের অসুবিধা হয়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, এই সমস্যাগুলো হয় আর কি। তো এটাই মূলত পার্থক্য, বড় ধরনের পার্থক্য আর কি। মোটা দাগে বললে প্যানিক অ্যাটাক এক ধরনের দুশ্চিন্তার রোগ, এবং সাধারণ দুশ্চিন্তার রোগ যেটা, সেটা ম্যাক্সিমাম টাইমে পেশেন্টের মধ্যে থাকে, হঠাৎ করে বেড়ে যাওয়া কমে যাওয়ার ব্যাপারটা ওখানে হয় না। অনেক ধন্যবাদ, আমরা বিষয়টি পরিষ্কার হলাম। তাহলে প্যানিক অ্যাটাক একজন মানুষের কেন হতে পারে, এটা যদি আরেকবার আমাদেরকে বলেন। ওকে, ধন্যবাদ। প্যানিক অ্যাটাকের অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় নাই যে এটার কারণেই হচ্ছে। তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো মানুষের প্যানিক অ্যাটাকের ঝুঁকিটাকে বাড়িয়ে দিতে পারে। যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে কারো ফ্যামিলিতে যদি থাকে এই ধরনের রোগ, তাহলে তার ঝুঁকিটা অন্যদের চাইতে বেশি। 2 নম্বর হচ্ছে যে কোনো পার্সনের যদি কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে, মানে খুব ধরনের ভীতিকর ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থাকে, সেখান থেকে তার শুরু হতে পারে। কোনো পার্সন যদি কখনো নেশাজাত কোনো কিছু নেয়, যেমন খুব কমন একটা নেশা বাংলাদেশে গাঁজা, তো সেই ধরনের রোগীদের প্যানিক অ্যাটাক হতে পারে। তো মোটা দাগে এই ব্যাপারগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তার ঝুঁকিটা অন্যদের চাইতে বেশি। প্যানিক অ্যাটাকের সাথে কি বংশগত কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে প্যানিক অ্যাটাকের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তার জেনেটিক কিছু ভালনারেবিলিটি, অর্থাৎ ঝুঁকি থাকে আর কি। যেমন ফ্যামিলিতে দুশ্চিন্তার রোগী আছে, তাহলে সেই ফ্যামিলিতে অন্য কারো দুশ্চিন্তার রোগ হওয়ার পরিমাণটা স্বাভাবিকের চেয়ে বেশি। তবে এটাও মাথায় রাখতে হবে যে প্যানিক অ্যাটাক হলেই যে তার ফ্যামিলিতে তার ইতিহাস থাকবে তা না। আবার কারো ফ্যামিলিতে প্যানিক অ্যাটাকের হিস্ট্রি অথবা দুশ্চিন্তার হিস্ট্রি অথবা অন্য কোনো মানসিক রোগের হিস্ট্রি নেই অর্থই যে তার প্যানিক অ্যাটাক হবে না, ব্যাপারটা এরকমও না। তবে যদি ফ্যামিলিতে থাকে তাহলে তাদের ঝুঁকিটা স্বাভাবিকের চেয়ে বেশি। প্যানিক অ্যাটাক এই রোগে আক্রান্ত হওয়ার জন্য বয়সের কোনো সম্পর্ক আছে কিনা, বা কোন বয়সের মানুষেরা বেশি ঝুঁকি? হ্যাঁ, এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা আমাদের অভিজ্ঞতায় প্যানিক অ্যাটাকের পেশেন্ট যাদেরকে পাই তাদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে এই 15 থেকে 40 এরকম। তবে মানে এই বয়সের বাইরে যারা, তাদের যে হয় না তা না, 15 নিচেও এটা হতে পারে, অ্যান্ড ইভেন 40-এর পরে যারা বিশেষ করে বার্ধক্যে উপনীত হয়েছে তাদেরও হতে পারে। তো অনেকে কিন্তু এটাকে ওইভাবে আমল নিতে চায় না, মনে করে যে বাচ্চা, তার আবার এগুলো কি, তার তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আবার বয়স্ক মানুষের প্যানিক অ্যাটাক কিন্তু একেবারে আনকমন না, বেশ কমন, এবং তাদেরটা কিন্তু বেশি চ্যালেঞ্জিং।
চিকিৎসা করাটা, কিন্তু তাদেরটাও অধিকাংশ ক্ষেত্রে এই জাস্ট বয়সের কারণে, যে না বৃদ্ধ মানুষের হয়তো শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, সেখান থেকে হয়তো সে মাঝে মধ্যে তার হার্ট প্যালপিটেশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এইভাবে অনেকে সেটাকে গুরুত্ব দিতে চায় না। কিন্তু শিশু কিশোর বয়স, তারপরে মধ্য বয়স এবং বার্ধক্য, 3টা বয়সের ক্ষেত্রেই মানুষের প্যানিক অ্যাটাক হতে পারে। এবং সেজন্য এভাবে ভাবার সুযোগ নাই যে বাচ্চা বলে হবে না অথবা বয়স্ক বলে হবে না, তা না, সবারই হতে পারে এবং সবার হয় আসলে। কেউ যদি প্যানিক অ্যাটাক নামক এই রোগে আক্রান্ত হয়ে থাকেন, তার জন্য বা তার পরিবারের জন্য এই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে কোনো একজন মানুষের দৈনন্দিন জীবনের বা তার দৈনন্দিন জীবনের কাজকর্মের মাঝে কোনো ধরনের সমস্যা হতে পারে? কাজকর্মের মাঝে মারাত্মক সমস্যা হতে পারে। যেমন ধরেন, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি আপনাকে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছি, রিপোর্ট আসলো, আমি জানি যে রিপোর্টটা নর্মাল 100%, কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার রিপোর্টটা আসলে ভালো না, আপনার ব্লাড ক্যান্সার আছে আপনার রিপোর্ট অনুযায়ী, তাহলে আপনার সময়টা কেমন যাবে? তারপর থেকে খুব খারাপ যাওয়ার কথা, আপনার ঘুমের সমস্যা হবে, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না, মানে এক বিপর্যস্ত একটা অবস্থায় পড়ে যাবে। তো প্যানিক অ্যাটাক যার হয়, তার তো আসলে একসময় মৃত্যুর ভয় চলে আসে এবং সে মনে করে যে আমি তো মারা যাচ্ছি বা আমি মারা যাব। তো যার মধ্যে এরকম একটা অভিজ্ঞতা হয়, তার প্যানিক অ্যাটাকের আগের লাইফ এবং পরের লাইফটা একেবারে টোটালি আলাদা। সে কোথাও কনসেন্ট্রেট করতে পারে না, সে তার ঘুমের অসুবিধা হয়, খাওয়া দাওয়ার সমস্যা হয়, সে তার যে স্বাভাবিক কাজকর্ম চাকরি বাকরি সেগুলো করতে পারে না। তার মানে কারো যদি প্যানিক অ্যাটাক হয় এবং সেটা যদি আনআইডেন্টিফাইড থাকে এবং সেটা যদি চিকিৎসার মধ্যে না আসে, তাহলে এটা তার জীবনের প্রতিটা জায়গাকে এফেক্ট করে, তার ফ্যামিলি লাইফ, তার হচ্ছে জব, তার পার্সোনাল লাইফ, সব জায়গাগুলো আসলে মারাত্মকভাবে এফেক্টেড হয়। এবং দুঃখের ব্যাপারটা হচ্ছে যে মানে এই এত ভাবে সে ঝুঁকির মধ্যে পড়ে, ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তারপরেও কিন্তু না জানার কারণে, না বোঝার কারণে অনেকে কিন্তু এইভাবেই এরকম একটা খুবই কষ্টের লাইফ পার করে যেতে থাকে। প্যানিক অ্যাটাকের কারণে কারো কি মৃত্যু হতে পারে? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের কাছে প্যানিক অ্যাটাকে যত রোগী আসে, তারা কিন্তু ম্যাক্সিমামই আসে মৃত্যুর ভয় নিয়ে। এবং আমরা অনেক রুগী দেখেছি যে যারা আত্মীয় স্বজনকে সবাইকে ডেকে বলে যে হচ্ছে যে আমি তো আর নাই, আমি তো মারা যাব। অনেকে প্যানিক অ্যাটাক যখন হয় তখনই, রিসেন্ট আমি একটা উদাহরণ বলি আর কি, যে আমার পরিচিত একজন, ওনার প্যানিক অ্যাটাক হয়। তো উনি প্যানিক অ্যাটাক যখনই হয়, উনি ওনার ওয়াইফকে ডেকে, ওনার 2টো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে কীভাবে দেখবে, কে কী পাবে, এগুলো তখন বলতে থাকে আর কি। তো মূলত ভয়টা হয় হচ্ছে মৃত্যুর, কিন্তু এখানে আসার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাকে মানুষের কখনোই মৃত্যু হবে না। একটা মানুষ হাজারো কারণে মারা যেতে পারে। আবারও আলোচনায় ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। প্যানিক অ্যাটাকে কি প্রেসারের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, বা যখন কি প্রেসার কি আপ ডাউন করে কিনা? প্রশ্নটি বুঝতে পেরেছি। জি জি জি। প্যানিক অ্যাটাক হলে কি প্রেসার কি আসলে একদম লো হয়ে যায় কিনা, এটা একটা বিষয়। আর হলো প্যানিক অ্যাটাক থেকে আসলে মানে এটা প্রতিকারটা আসলে কি হতে পারে? দর্শক, এটা আমাদের আলোচনায় আসবে। আর আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা আমাদের অতিথির কাছ থেকে এই প্রশ্নটি খুবই চমৎকার, খুবই রেলেভেন্ট প্রশ্ন। আমি জাস্ট আপনাকে একটা তথ্য দিতে চাই যে আমাদের দেশে যত মানুষ হাই প্রেশারের রুগী হিসেবে চিহ্নিত হয়েছে এবং হাই প্রেশারের রুগী হিসেবে ওষুধ খাচ্ছে, তাদের একটা বড় অংশেরই আসলে হাই প্রেশার নাই। তারা আসলে মূলত প্যানিক অ্যাটাকের রুগী। যখন তাদের প্যানিক অ্যাটাক হয়, তারা ফার্মেসিতে যায় অথবা ডাক্তারের কাছে যায়, সেই সময় প্রেশার মাপা হয়, প্রেশারটা বেশি পাওয়া যায়, ওই সময়টাতে বেশি পাওয়া যায়। কিন্তু হাই প্রেশার হতে গেলে একটাবার প্রেশার বেশি পাওয়া গেলে সেটা কিন্তু হাই প্রেশার না, ম্যাক্সিমাম টাইমে পাওয়া যেতে হবে। তার অর্থ হচ্ছে প্যানিক অ্যাটাক যদি কারো হয়, তাহলে সেই মুহূর্তে তার প্রেশারটা সাধারণত বেড়ে যায় অনেক, এবং বেড়ে যাওয়ার কারণে সে যখন বেশি প্রেশার পায়, সে ধরে নেয় যে এটা আসলে প্রেশার বাড়ার কারণে হয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে আলাদা। ব্যাপারটা হচ্ছে প্যানিক অ্যাটাকের কারণে তার প্রেশার বেড়েছে এবং সে মেপে প্রেশারটা বেশি পাচ্ছে। প্রেশার বেশি হয়ে যাওয়ার কারণে তার প্যানিক অ্যাটাক হয় নাই। আর দর্শক আরেকটা ব্যাপার জিজ্ঞেস করছেন যে প্রেশার কমে যায় কিনা। তো সাধারণত প্রেশার কমে যাওয়ার ঘটনাটা ঘটে না। অনেক সময় রুগীর শরীর ঠান্ডা হয়ে আসে, এই জন্য রুগী হয়তো মনে করতে পারে যে আমার প্রেশারটা কি ফল করে গেল কিনা, কমে গেল কিনা, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের প্রেশার বেড়ে যায় এবং তারা ভুলভাবে ডায়াগনোসিস হয় এবং হাইপার টেনশনের ওষুধও তারা অনেকে খেয়ে যায়।
অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের একটি বিরতিরও সময় হয়ে যাচ্ছে। আমরা আপনার কাছ থেকে বিরতির আগের আমাদের দর্শকও আসলে এরকম একটি ইঙ্গিত দিয়েছেন প্রশ্নে, আমিও সেই প্রশ্নের অংশটুকু শুনে পরে আমরা মূল আলোচনায় যাব যে প্যানিক অ্যাটাকে যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন বা এই যে আপনি লক্ষণগুলোর কথা বললেন অথবা চিকিৎসকের কাছে গিয়ে যদি সেটা ডায়াগনোসিস হয়ে থাকে, সেটা আসলে চিকিৎসাযোগ্য বা নির্মূলযোগ্য রোগ কিনা? হ্যাঁ, প্যানিক অ্যাটাক অবশ্যই চিকিৎসাযোগ্য এবং প্যানিক অ্যাটাক কন্ট্রোলযোগ্য এবং প্যানিক অ্যাটাক কারো কারো ক্ষেত্রে নির্মূলযোগ্য। যেমন আমরা যেসব প্যানিক অ্যাটাকের পেশেন্ট দেখি তারা অনেকেই দেখা যাচ্ছে যে 5-7 বছর 1-2 বছর ধরে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যাচ্ছে, ভুলভাবে চিহ্নিত হচ্ছে এবং ভুল ওষুধের মধ্যে থাকছে। কিন্তু তাদেরকে যখন আমরা চিকিৎসার মধ্যে আনি এবং আমরা তাদের রেজাল্ট যখন দেখি সেটা খুবই ভালো এবং অধিকাংশ রোগী চিকিৎসার মধ্যে থাকলে এখান থেকে উপকৃত হবেন। আমি চিকিৎসার ব্যাপারে বিস্তারিত। জি, অনেক ধন্যবাদ। আমাদের আসলে একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে আবারও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ যেটুকু বাকি আছে বিরতির পরে সেই আলোচনায় আমরা ফিরে আসছি। অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে উপভোগ করছেন একটি গুরুত্বপূর্ণ আলোচনা, প্যানিক অ্যাটাক। দর্শক, আলোচনার মাঝে আমাদের সময় হলো একটি বিরতির। আমরা বিরতির পরে আবারও একই আলোচনায় ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে আলোচনা করছি প্যানিক অ্যাটাক রোগ নিয়ে এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে সময় দিচ্ছেন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মানসিক রোগ ও মাদকাসক্তি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মুনাইম রেজা মুনিম। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছি, প্যানিক অ্যাটাক। আপনি আমাদেরকে বিরতির আগে এই রোগটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন আসলে। তো আমরা দর্শকদের মধ্য থেকে সাড়া পাচ্ছি যে দর্শকরা অনেকেই মিলানোর চেষ্টা করছেন যে আসলে এই রোগটা তাদের ভিতরে রয়েছে কিনা। তো আমরা এই পর্যায়ে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে প্যানিক অ্যাটাকের যে লক্ষণগুলো আপনি বললেন, এই লক্ষণগুলো যদি কারো মাঝে প্রকাশ পায় বা কেউ যদি মনে করে যে তার প্যানিক অ্যাটাক হচ্ছে, তাৎক্ষণিকভাবে তার করণীয় কি? ধন্যবাদ, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। মূলত আমি এই প্রশ্নের মাধ্যমে প্যানিক অ্যাটাকের চিকিৎসার দিকেই যাচ্ছি আর কি। তো কোনো দর্শক অথবা নিজের অথবা আশেপাশের কারোর মধ্যে যদি ব্যাপারটা খেয়াল করেন তাহলে কিছু করণীয় আছে সে সময়। আমি অলরেডি বলেছি যে প্যানিক অ্যাটাক যার হয়, এই প্যানিক অ্যাটাকের অনুভূতিটা খুবই খারাপ এবং মৃত্যুর মতো মনে হলেও রোগী কখনোই মারা যাবে না এখান থেকে। তাহলে প্রথম যেটা সেটা হচ্ছে যে এই চিন্তাটা মাথায় আনার চেষ্টা করতে হবে যে এটা আমার একটা অসুখের জন্য হচ্ছে এবং কিছু সময় পরে আবার ব্যাপারটাকে স্বাভাবিক হয়ে আসবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই রোগের সাথে ফাইট করতে যাওয়া যাবে না। মানে আপনি এমন একটা জিনিসের সাথে ফাইট করবেন না যেটার সাথে আপনি আসলে পারবেন না এবং আপনি নিজে দুর্বল হয়ে যাবেন। সেই জন্য এটাকে আসতে দিতে হবে, কিছুক্ষণ থেকে চলে যাবে। এই স্বাভাবিকভাবে যদি নেওয়াটা শিখে যাওয়া যায় তাহলে রোগের তীব্রতা অনেকখানি কমে যাবে। কিন্তু যদি এটার সাথে ফাইট করে ভালো করতে ফেলার একটা ভিতর থেকে খুব চেষ্টা থাকে তাহলে আসলে পারা যাবে না। 3 নম্বর হচ্ছে আমরা যেটা অনেকে করি যে যেখানে প্যানিক অ্যাটাক হয় আমরা সেই জায়গা থেকে সরে আসার চেষ্টা করি, সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা করলেও কিন্তু এটা বেড়ে যাবে সাথে সাথে। 4 নম্বর যেটা করা দরকার সেটা হচ্ছে যে নিজেকে স্থির করার চেষ্টা করা। প্যানিক অ্যাটাক যখন আমাদের হয় তখন আমরা খুব জোরে জোরে শ্বাস নিই, অনেকে এরকম করতে থাকে, কারণ এটা রোগের কারণে হয়ে যায়। তো সেটাকে একটু স্লো ডাউন করতে হয়, যে ধীরে ধীরে শ্বাস নেওয়া, যতক্ষণ ধরে শ্বাস নেওয়া যায় স্লো, আবার ধীরে ধীরে স্লো শ্বাস ছাড়তে হবে। তো এটা করলে যেটা হবে যে তার মধ্যে যে একটা অস্থিরতা সেটা ধীরে ধীরে কমবে। 6 নম্বরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সে সময় যদি সে তার এই শরীরে খারাপ লাগছে, একটা মৃত্যুর ভয় চলে আসছে, এখান থেকে মনোযোগটাকে যদি আশেপাশের অন্য কিছুর দিকে নিতে পারে তাহলে সেখান থেকে উপকৃত হয়। কীভাবে নিবে? যেমন ধরেন সে মনে করলে যে আমি এখন আশেপাশে কী কী জিনিস দেখতে পাচ্ছি। যেমন ধরেন আমার এখন যদি প্যানিক অ্যাটাক হয়, আমি দেখছি যে এই ঘরে ক্যামেরা আছে, আমার সামনে একজন বসে আছে, সুদর্শন একজন মানুষ, তারপর এখানে কিছু লাইট আছে। তাহলে আমার চোখটাকে আমি এনগেজ করলাম, আমি কানে শোনার চেষ্টা করলাম যে কী কী ধরনের শব্দ হচ্ছে এখানে এসির একটু হালকা শব্দ হচ্ছে, পাশের আরও মেশিনারিজের কিছু হালকা শব্দ হচ্ছে। তাহলে আমি যদি এইভাবে সকল ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাই ফেলি তাহলে কিন্তু আমার এই যে একটা ভয় তীব্র, সেখান থেকে কিন্তু আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাব এবং সেই তীব্রতাটা কমে যাবে। তো এটা একটা ওয়ে হতে পারে যে সে সময় আমাদের করণীয় ক্ষেত্রে। তো এটা চিকিৎসার একটা অংশ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের
আসলে তাৎক্ষণিক করণীয় বিষয়ে অনেকগুলো পয়েন্ট পরামর্শ আপনি দিয়ে দিয়েছেন, এগুলো অ্যাপ্লাই করলে মনে হয় অনেকেই তাৎক্ষণিক অনেক জটিলতা থেকে আসলে মুক্তি পাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্যানিক অ্যাটাকের একজন রোগী কখন চিকিৎসকের কাছে যাবেন বা কোন ধরনের চিকিৎসকের কাছে যাবেন? প্যানিক অ্যাটাকের রোগীর যখনই এই ধরনের লক্ষণ দেখা দিবে অবশ্যই তাকে চিকিৎসকের কাছে যেতে হবে। কেন? কারণ হচ্ছে যে প্যানিক অ্যাটাক যে শুধুমাত্র মানসিক রোগের কারণেই শুধু হয় প্যানিক অ্যাটাকের লক্ষণগুলো, তা কিন্তু না। প্যানিক অ্যাটাকের বেশ কিছু শারীরিক কারণ আছে। যেমন একটা পার্সনের যদি হার্টের অসুবিধা থাকে সেখান থেকে তার এই ধরনের লক্ষণ হতে পারে, পার্সনের যদি হরমোনের অসুবিধা থাকে সেখান থেকে এটা হতে পারে। তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট করতে হবে যে এটা কি শারীরিক কারণে হচ্ছে নাকি এটা মানসিক কারণে হচ্ছে। এবং চিকিৎসক ছাড়া কিন্তু নিজে থেকে এটাকে মানে ধরে নেওয়া বা ধারণা করে নেওয়া, নিজের ডায়াগনোসিস করে ফেলার চেষ্টাটা করা যাবে না আর কি। এবং এই কাজটা করবেন একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। সাধারণত যেটা হয় যে প্যানিক অ্যাটাকে যারা ভুগেন তারা কিন্তু মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আসেন না। রাইট। কেন আসেন না? কারণ তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমার কি মানসিক রোগ হয়ে গেল কিনা। আবার অনেকে জানেনও না। তারা কোথায় যান? তারা যান হচ্ছে ইমার্জেন্সিতে, তারা যান কার্ডিওলজিস্টের কাছে। কেন? কারণ হচ্ছে তাদের হার্টবিট অনেক বাড়ে আর কি। তো কার্ডিওলজিস্টের কাছে গেলে ওকে, কার্ডিওলজিস্ট এটা নিশ্চিত করতে পারবেন যে তার হার্টটা ঠিক আছে। সে যদি ফুসফুসের ডাক্তারের কাছে যায় উনি নিশ্চিত করতে পারবেন যে এটা ফুসফুসের অসুবিধা না। আবার উনি যদি সরাসরি মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে আছেন তাহলে উনিও কিন্তু দেখবেন যে তার হার্টের সমস্যা আছে কিনা, তার ফুসফুসের সমস্যা আছে কিনা। তো যদি সেগুলো না থাকে তাহলে তখন তিনি প্যানিক অ্যাটাক হিসেবে এটা চিকিৎসা দিবেন। অনেক ধন্যবাদ। আমরা এটারই সাথে প্রাসঙ্গিক আরেকটি বিষয় জানতে চাই যে একজন প্যানিক অ্যাটাকের রোগী যখন আপনাদের কাছে আসে তাহলে সেই রোগটাকে নিশ্চিত করবার জন্য কোনো বিশেষ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্যানিক অ্যাটাক ডায়াগনোসিস করে ফেলার জন্য সুনির্দিষ্ট পরীক্ষা দরকার হয় না, কিন্তু এটা যে অন্য কারণে হচ্ছে না এটা নির্ধারণ করার জন্য অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে। মোটা দাগে যদি আমি বলি যে আমাদের হার্টের ফাংশন দেখার জন্য কিছু পরীক্ষা করতে হয়, আমাদের ফুসফুসের ফাংশন দেখার জন্য করতে হতে পারে, হরমোন লেভেল দেখার জন্য কিছু পরীক্ষা করতে হতে পারে, রক্তের কিছু পরীক্ষা আছে, এবং কখনো কখনো ক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে হয়তো সিটি স্ক্যান বা এই ধরনের পরীক্ষারও দরকার হতে পারে। সবকিছুর পরে যখন একজন প্যানিক অ্যাটাকের রোগী নিশ্চিত হন বা আপনারা চিকিৎসক হিসেবে যখন নিশ্চিত হন যে ইনি প্যানিক অ্যাটাকের রোগী, তার চিকিৎসার পদ্ধতি আসলে কি? হ্যাঁ, তারপর তো চিকিৎসার ব্যাপারটা আসে আসলে। চিকিৎসাটাকে যদি আমি একটু সহজ করে 3 ভাগে ভাগ করে বলতে পারি। প্রথমত হচ্ছে যে রোগীর তীব্রতা অনুযায়ী তার ওষুধের প্রয়োজন হতে পারে। আমরা তাকে কিছু ওষুধ দিই এবং সেই ওষুধগুলো যদি সে রেগুলার নিতে থাকে তাহলে একসময় তার প্যানিক অ্যাটাকের পরিমাণ কমতে কমতে একসময় বন্ধ হয়ে যেতে পারে। এটা গেল ওষুধ। এই ওষুধগুলো সাধারণত আমাদের ব্রেইনে কাজ করে এবং সেখানকার কিছু কেমিক্যালের পরিবর্তন ঘটিয়ে আমাদের মধ্যে এই লক্ষণগুলোর পরিবর্তন ঘটাতে পারে। 2 নম্বর চিকিৎসার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা অনেকে কাউন্সেলিং বলি, কিন্তু আমরা আমাদের মানসিক রোগের জায়গা থেকে এটাকে সাইকোথেরাপি বলে থাকি। এটার অর্থ হচ্ছে যে কি কি জিনিস আপনার প্যানিক অ্যাটাকের পেছনে ভূমিকা রাখছে, কোন কোন জিনিসগুলো আপনাকে ট্রিগার করছে, আপনি কি ভাবছেন, আপনার চিন্তার কোনো ত্রুটি আছে কি না, আপনার বিহেভিয়ারটা কেমন হচ্ছে সেই সময়, এই সব ব্যাপারগুলোকে কারেকশন করা হয় এই সাইকোথেরাপির মাধ্যমে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমাদের লাইফ স্টাইলের কিছু মডিফিকেশন করতে হয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে ঔষধের যে ব্যাপারটা আসলো, সেই ওষুধটা কি প্যানিক অ্যাটাকের যে রোগী তাদের কি আসলে অনেক বেশি পরিমাণে ওষুধ খেতে হয় কিনা, কিংবা এই ওষুধগুলো কি তাকে সারা জীবনে খেয়ে যেতে হবে কিনা, এই বিষয়টা যদি একটু। খুবই চমৎকার প্রশ্ন। আমি জাস্ট আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাকের রোগী যারা আমাদের কাছে আসেন তাদের প্রেসক্রিপশনে থাকে ওষুধ মোটামুটি 8 থেকে 10 রকম, বা কারো কারো ক্ষেত্রে তারও বেশি। আগে থেকে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন বিভিন্ন ডাক্তারের কাছে দেখিয়ে। আমাদের কাছে যখন আসেন তখন তার ওষুধ সবগুলো কমে ওষুধ হয়ে যায় 1 থেকে 2টা। তাহলে অনেক বেশি ওষুধ খেতে হচ্ছে না, বরং অনেক বেশি ওষুধ থেকে কমে তার ওষুধটা কমে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে তার ওষুধ, যে অনেকের ভয় থাকে যে আমি একবার শুরু করলে আমাকে হয়তো সারা জীবন ধরে খেতে হবে, ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা যখন প্যানিক অ্যাটাকের রোগীকে ওষুধ দিই সেটা মোটামুটি 6 থেকে 8 মাস, অথবা কারো ক্ষেত্রে হয়তো বছরখানেক খেতে হবে। রোগের লক্ষণ এর আগেও কমে যাবে, 1-2 মাসের মধ্যে কমে যায় সাধারণত, কিন্তু ওষুধটা হয়তো আমাদের আরও কিছুদিন কন্টিনিউ আমরা করতে বলি যেন এই রোগের লক্ষণগুলো বারবার ফিরে না আসে। তাহলে কি একসময় নির্মূল হয়ে গিয়ে সেই ওষুধগুলো বন্ধ করে দেওয়ার মতো পর্যায়ে অবশ্যই। আমরা মোটামুটি রোগের লক্ষণ কমে যাওয়ার পর থেকে আরও 6 মাস বা 8 মাস ওষুধটা চালানোর পরে আমরা ধীরে ধীরে কমিয়ে দেখি যে তার মধ্যে আবার ফিরে আসছে কিনা। যদি ফিরে না আসে তাহলে আমরা বন্ধ করে দিতে পারি। আপনি কাউন্সেলিং বা সাইকোথেরাপির একটা শব্দ ব্যবহার করেছেন, তো ওষুধের পাশাপাশি এই কাউন্সেলিং এর ভূমিকাটা কত গুরুত্বপূর্ণ এবং এটা আসলে কি প্রক্রিয়ায় করা হয়ে থাকে? কাউন্সেলিং এর ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আমরা যখন ওষুধ এবং কাউন্সেলিংকে একসাথে রাখি
তখন রোগের উন্নতিটা হয় ম্যাক্সিমাম, সবচেয়ে ভালো। কাউন্সেলিং মানে হচ্ছে রোগটাকে বোঝা, রোগের জন্য আমার কি করা দরকার এই জিনিসগুলো জানা, কোন ব্যাপারগুলো আমার রোগটাকে বাড়িয়ে দিচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটা সমাধান করে ফেলা। এবং এই রোগ যখন আমার মধ্যে লক্ষণ দেখা দিবে তখন আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই টেকনিকগুলো শেখানো, যেগুলো আমি অলরেডি বলে ফেলেছি অনেক কিছু। তো আমরা যদি ওষুধের পাশাপাশি এগুলো শিখে ফেলতে পারি তাহলে একটা সময় ওষুধ ছাড়াও আমরা আমাদের নিজেদেরকে কিন্তু কন্ট্রোল করে ফেলতে পারবো। কোনো রোগী যদি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন তাহলে তার পরিবারের অন্যান্য সদস্য বা তার আশপাশে যারা রয়েছেন তাদের আসলে কি করণীয়, বা তাদের ওই প্যানিক অ্যাটাকের রোগী যিনি আছেন তাকে সাহায্য করার জন্য তাদের ভূমিকা অনেক বেশি। আমি একটা এক্সাম্পল দিই। আমার কাছে একবার একটা পেশেন্ট এসেছিল। তো দেখেন যে প্যানিক অ্যাটাকের রোগীর কিন্তু মনে হচ্ছে যে আমি মনে হয় মারা যাব, হ্যাঁ, বা যখন রোগটা হয়ে যাচ্ছে, কিন্তু রুগীর ওয়াইফ তাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, বেশ কয়েকটা ডাক্তার, কার্ডিওলজিস্ট এবং আদার অন্যান্য ডাক্তার, এবং দেখা যায় যে সকল পরীক্ষার রিপোর্ট নর্মাল। তখন ওয়াইফের মনে হওয়া শুরু হয়েছে যে এই ব্যাপারটা হয়তো রুগী ইচ্ছে করে করে, সে হয়তো নিজে থেকেই এই হঠাৎ করে তার বুক ধরফর করতেছে, সে শরীর ঘেমে যাচ্ছে, এগুলো করে আর কি। মানে সে অনেকটা জিনিসটাকে অভিনয় বা এই টাইপ হিসেবে নিয়েছে। তো দেখেন যে সে কিন্তু নিজে খুব একটা মানসিক যন্ত্রণা তীব্রর মধ্যে আছে, এবং আশেপাশের মানুষটা রোগকে বুঝতে না পারার কারণে হয়তো তার এই ধরনের কথাবার্তার মাধ্যমে যন্ত্রণাটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তাহলে প্রথম যে কাজটা আশেপাশের মানুষের করা উচিত সেটা হচ্ছে যে রোগটাকে রিকগনাইজ করা, হ্যাঁ, যে রোগীর এই ধরনের সমস্যা হচ্ছে এবং সেটার সমাধানের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক যখন হয় তার মধ্যে মৃত্যুভীতি চলে আসে, সে খুব অস্থির হয়ে যায়। আশেপাশের মানুষও যদি তার সাথে সাথে অস্থির হয়ে যায়, কেউ ধরেন মাথায় পানি দিচ্ছে, কেউ পাটা মালিশ করে দিচ্ছে, মানে সবাই মিলে তাকে তাৎক্ষণিকভাবে ভালো করার চেষ্টা করছে, এটা করলে কিন্তু এটা কমবে না। আশেপাশের মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে স্থির থাকতে হবে, যেন বড় ধরনের কিছু হয় নাই, এই অ্যাপিয়ারেন্সটা তাদেরকে রাখতে হবে, তাহলে রোগীর মনেও একটা সাহস সঞ্চার হতে পারে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আরেকটা বিষয় বলেছেন যে লাইফস্টাইল বা জীবনাচারের পরিবর্তনের ভূমিকা, এর মধ্যে ঘুম, ব্যায়াম বা কিছু খাদ্যদ্রব্যের কিছু অভ্যাসজনিত কিছু খাদ্যদ্রব্য, এগুলোর কোনো ভূমিকা রয়েছে কিনা? এগুলোর প্রতিটারই ভূমিকা আছে। যেমন আমাদের শুধু প্যানিক অ্যাটাক না, ওভারঅল আমাদের হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ঘুমটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্যানিক অ্যাটাক যাদের হয় তাদের ঘুমের অসুবিধা হয়, তাদের ঘুমের রুটিনটা এলোমেলো হয়ে যায়। তো এই জন্য তাদেরকে একটা সুনির্দিষ্ট রুটিন মেনে ঘুমের ব্যাপারটাকে নিশ্চিত করা দরকার। কতটুকু একটা স্বাভাবিক মানুষের যেমন 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার, এটা তার মোটামুটি যদি নিশ্চিত হয় এটা তার জন্য ভালো। যদি ঘুমের অসুবিধা থাকে তার হয়তো ঘুমের জন্য ওষুধও লাগতে পারে। এটা গেল ঘুমের ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে এক্সারসাইজ। আপনি জানেন যে এক্সারসাইজ আমাদের শরীরের স্ট্রেস হরমোন যেটা সেটাকে কমিয়ে দিতে পারে। এই জন্য প্যানিক অ্যাটাক যাদের হয় তারা যদি মোটামুটি প্রতিদিন 30 মিনিট করে সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন মানে যদি ন্যূনতম হাঁটাহাঁটিও করে একটু দ্রুত গতিতে, তাহলে কিন্তু তারা এই ধরনের রোগ, উদ্বেগ, উৎকণ্ঠা থেকে কিন্তু অনেকখানি মুক্ত থাকতে পারবে। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে, তাহলে আমি বললাম যে ঘুমের ব্যাপারটা ঠিক করতে হবে, এক্সারসাইজটা করতে হবে এবং কিছু খাদ্যাভ্যাসগুলো কি, যেমন আমরা অনেক সময় যে কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাই সেগুলো প্যানিক অ্যাটাকে বাড়িয়ে দিতে পারে, ক্যাফেইন, কফি প্যানিক অ্যাটাকে বাড়িয়ে দিতে পারে, স্মোকিং প্যানিক অ্যাটাকে বাড়িয়ে দিতে পারে, যারা নেশার সাথে যুক্ত এটা তো অবশ্যই তাদেরকে আরও বাড়িয়ে দিতে পারে। তো এগুলো অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। অনেকেই মনে করে থাকেন যে প্যানিক অ্যাটাক এটা একটা নার্ভাসনেস অথবা একটা মনোবলের ঘাটতির কারণে এরকম হচ্ছে। এই বিষয়টা আসলে কতটুকু এই বিষয়টা মোটেও ঠিক না। আমি জাস্ট 2টা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমি 2টা পেশেন্টের কথা বলি। যেমন একটা পেশেন্ট হচ্ছে উনি আর্ম ফোর্সেসে কাজ করেন। তো দেখেন যে উনি কিন্তু আর্মস নিয়ে ডিল করেন এবং যে কোনো যুদ্ধ অবস্থা বা খারাপ একটা সিচুয়েশনকে কিন্তু ওনারা আমাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ করেন। আপনার কি মনে হয় যে মানুষটা মানসিকভাবে দুর্বল? অবশ্যই মানুষটা মানসিকভাবে দুর্বল না, আমাদের অনেকের চেয়ে বেশি সবল। কিন্তু এই মানুষটারই যখন প্যানিক অ্যাটাক রোগটা ডায়াগনোসিস হয়, শুরু হয়, সেই মানুষটাই কিন্তু তখন আর এই কাজগুলো করতে পারে না। তাহলে তার রোগটা তাকে বরং মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। আগে থেকেই মানসিকভাবে দুর্বল হওয়ার কারণে তার রোগ হচ্ছে, ব্যাপারটা এরকম না আর কি। দ্বিতীয় আরেকটা উদাহরণ বলতে চাই, সেটা হচ্ছে আমি তো কাজ করি সাভার এলাকাতে, সেখানে আমার অফিস। তো সেখানে আমার কাছে একবার একটা গার্মেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন। তো উনি ওভারঅল খুবই ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করে ওনার প্যানিক অ্যাটাক শুরু হয় এবং প্যানিক অ্যাটাক শুরু হওয়ার পর থেকে উনি ডিসিশন নিচ্ছিলেন যে উনি চাকরিটা ছেড়ে দিবেন, আর পারতেছেন না আর কি করতে।
তো দেখেন যে প্যানিক অ্যাটাক যে শুধুমাত্র দুর্বল বা যারা হয়তো মানসিকভাবে অত স্ট্রং না তাদের হয় তা না, এটা কিন্তু সর্ব লেভেলের খুব হাই সিভিয়ার মানুষের মধ্যেও কিন্তু যে কোনো সময় হতে পারে, এবং তার আগে থেকে মানসিকভাবে খুবই স্ট্রং, অনেক কঠিন সিচুয়েশন তারা ডিল করেন, কিন্তু প্যানিক অ্যাটাক হলে কিন্তু তারা নিজেরাও খুব দুর্বলতার মধ্যে পড়ে যান। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্যানিক অ্যাটাক বিষয়ে অনেকগুলো বিষয় জানতে পেরেছি। আমরা আসলে এখন একটি সাধারণ বিষয় জানতে চাই যে প্যানিক অ্যাটাকের রোগী আপনি বললেন যে মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে, এরকম কিন্তু মানসিক রোগ আরও অনেকগুলো রয়েছে। তো আমাদের একটি সাধারণ মানুষের একটি জনগুরুত্বপূর্ণ প্রশ্ন যে মানসিক রোগের চিকিৎসক বা মানসিক রোগ মানেই কি পাগল, অথবা মানসিক রোগ বিশেষজ্ঞ মানে কি পাগলের ডাক্তার, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, এটা আমাদের রেগুলার ফেস করতে হয় এই ধরনের প্রশ্ন আর কি। আমরা যখন সাইকিয়াট্রি বা মানসিক রোগ নিয়ে পড়াশোনা করার চিন্তা করেছি তখনও আমাদেরকে অনেকে বলেছে যে এই তো মানসিক রোগ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, তোমার নিজেরই না মানসিক রোগ হয়ে যায় কিনা। তো এটা আসলে মানুষের অনেক ধরনের ভুল ধারণা আমাদের মধ্যে আছে অনেক ব্যাপারে, তার মধ্যে এটাও একটা ভুল ধারণা যে যারা এই প্যানিক অ্যাটাক অথবা অন্য কোনো মানসিক রোগের মধ্যে ভুগছে তারাই সবাই পাগল, এ ধরনের একটা ভুল ধারণা মানুষের মধ্যে আছে। আমরা যে কথাগুলো এতক্ষণ বলেছি তাতে অন্তত এটুকু মানে ক্লিয়ার হওয়ার কথা যে এটা অন্য অনেক রোগের মতো একটা রোগ, এটা সুনির্দিষ্ট লক্ষণ আছে, এটা সুনির্দিষ্ট কারণ আছে, এটা সুনির্দিষ্ট চিকিৎসা আছে। বরং কেউ যদি এই চিকিৎসাগুলো ঠিকভাবে না করেন তাহলেই বরং তার মানবিক বিপর্যয় ঘটতে পারে আর কি, মানসিক বিপর্যয়, হ্যাঁ এটা আরো তীব্র হয়ে যেতে পারে আর কি, হ্যাঁ হতে পারে। তো এই জন্য এটাকে আসলে পাগল হয়ে যাব বা পাগল হয়ে গেছি এভাবে না দেখে এটা আমার অন্যান্য রোগের মতো একটা রোগ এবং এটা চিকিৎসা করতে হবে, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আমি ভালো থাকবো, এভাবে দেখা দরকার। আমি এই প্রসঙ্গটা নিয়ে আসার এটাই কারণ যে অনেক সময় যখন এ ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে যে মানুষেরা জীবনযাপন করছেন তাদেরকে যখন বলা হয় যে আপনি একটু মানসিক রোগ বা সাইকিয়াট্রিস্ট, মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টকে দেখান, তারা একটু আটকে ওঠেন যে আমি তো পাগল হইনি, তাহলে আমি কেন পাগলের ডাক্তারের কাছে যাব। এই বিষয়টা নিয়ে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন? এক্স্যাক্টলি, জাস্ট আমি দর্শক আমার একটা খুবই রিসেন্ট একটা অভিজ্ঞতার কথা বলি। আমি আমাদের কিছু কলিগের সাথে গাড়িতে করে বাসায় ফিরছিলাম, তো সেখানে একজন শিশু বিশেষজ্ঞ ছিলেন। তো ওনার কাছে একটা শিশুকে দেখে মনে হয়েছে যে এই শিশুর হয়তো মানসিক কোনো অসুবিধা থাকতে পারে এবং সেটার যথাযথ মূল্যায়ন হওয়া দরকার। তো উনি যখনই সেই রোগীর মাকে বললেন যে আমার মনে হয় যে আপনি যদি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে দেখা করেন তাহলে ভালো হয়। এটা শোনা মাত্রই রোগীর মা সেখানেই কান্নাকাটি করে একটা হুলস্থুল কাণ্ড যে আমার ছেলে কি পাগল হয়ে গেছে, হ্যাঁ কি বলেন আপনি। তো এই যে ব্যাপারটা ঘটলো আর কি, এটাতে আসলে কি হলো যে তার চিকিৎসাটা কিন্তু আলটিমেটলি পিছিয়ে গেল। কেমন পিছিয়ে যায়? গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশে একটা মানুষের মানসিক রোগের লক্ষণ শুরু হওয়ার পর থেকে চিকিৎসা পর্যন্ত আসতে কারো 5, 6, 7 বছর পর্যন্ত সময় লেগে যায়। এই সময়টায় যে মানুষের যে অবর্ণনীয় সাফারিংস, কষ্ট, এই কষ্টগুলো হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে আমরা রোগটাকে রিকগনাইজ করছি না। যার মধ্যে এই ধরনের লক্ষণ আসছে তারা হয়তো আমরা সামাজিকভাবে তাকে হেয় করছি, অবজ্ঞা করছি, সেজন্য কিন্তু সেই মানুষটার কষ্ট বাড়ছে। এবং কোনো একটা ফ্যামিলিতে যদি মানসিক সমস্যা নিয়ে কেউ ভুগেন তিনি কিন্তু একা ভুগেন না, তিনি কিন্তু আশেপাশে সবাই কিন্তু সেটা নিয়ে সাফার করে। তো এই সবগুলো থেকে মুক্তি পেতে গেলে আমাদের আসলে সচেতনতা বাড়াতে হবে এবং এটা নিয়ে কোনো ধরনের হীনমন্যতা বোধ রাখা যাবে না। আমাদের ডায়াবেটিস হলে যেমন আমরা খুব স্বাভাবিকভাবে নিঃসংকোচে ডাক্তারের কাছে যাই, আমাদের মনের কোনো অসুবিধা হলেও আমাদেরকে খুব স্বাভাবিকভাবে নিঃসংকোচে ডাক্তারের কাছে যেতে হবে, কেবলমাত্র তখনই আমরা ভালো থাকতে পারবো। আমরা আসলে শেষ করতে হচ্ছে, তারপর আপনাকে আমরা সর্বশেষ আপনার কাছ থেকে একটি পরামর্শ নিতে চাই, সাধারণভাবে একটি পরামর্শ নিতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সেটি হচ্ছে প্যানিক অ্যাটাক থেকে আত্মরক্ষার জন্যে, অথবা প্যানিক অ্যাটাক যদি কারো হয়ে থাকে সার্বিকভাবে আসলে প্যানিক অ্যাটাক থেকে মুক্তির জন্য বা প্যানিক অ্যাটাকের থেকে ক্ষতিকর দিকে যেন না যায় সেখান থেকে রক্ষার জন্য আমাদের দর্শকদের জন্য আপনার। ওকে, সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে আমরা প্যানিক অ্যাটাক নিয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। সময় স্বল্পতার কারণে হয়তো আমরা সব ব্যাপারগুলো ডিটেলস বলতে পারি নাই। তবে প্রোগ্রামের একেবারে শেষ অংশে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যে লক্ষণগুলো দেখেছি, আপনাদের মধ্যে যদি কারো এই ধরনের লক্ষণ থাকে তাহলে প্রথম কাজটা হচ্ছে চিকিৎসা নেওয়া। আর আপনারা নিজেরা যদি আপনাদের মনকে ভালো রাখতে চান, শুধুমাত্র প্যানিক অ্যাটাক না, অন্যান্য ক্ষেত্রেও, তাহলে আসলে আপনার লাইফস্টাইল, আপনার ঘুম, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, আপনার মানুষের সাথে সামাজিক সম্পর্ক, একটা খারাপ পরিস্থিতিকে আপনি কিভাবে ডিল করবেন, সেই জিনিসগুলো সম্পর্কে আপনার দক্ষতা বাড়ানো দরকার। যদি সেটা করা যায় এবং আমরা
এই পুরো প্রোগ্রামে যে ব্যাপারগুলো বলেছি প্যানিক অ্যাটাক সম্পর্কে সেগুলো যদি মেনে চলা যায় তাহলে আশা করি যে আপনাদের মধ্যে যদি এটা হয়েও থাকে আপনারা এটা থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনাদের মধ্যে যদি কারো না হয় আশেপাশে কারো হয় তাহলে আপনারা তাকে হেল্প করতে পারবেন এবং আপনি নিজেকেও এরকম হওয়া থেকে প্রোটেক্ট করতে পারবেন। ধন্যবাদ ডক্টর মুনিন রেজা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন এর জন্য। ধন্যবাদ, বিশেষভাবে প্যান ভিশনকে ধন্যবাদ এরকম একটা জনগুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ অনেকক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবার জন্য। দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের এই অনুষ্ঠানটির শিরোনাম বা এই অনুষ্ঠানটি আমাদের যে নাম দেওয়া হয়েছে শরীর ও মন। শরীরের চিকিৎসা নিয়ে আমরা যত বেশি আলোচনা করে থাকি মনের চিকিৎসা নিয়ে কিন্তু আমরা তুলনামূলকভাবে কম আলোচনা করে থাকি। কিন্তু দর্শক মনের সুস্থতা যদি না থাকে শরীর সুস্থ থাকার পরও কিন্তু একজন মানুষের কর্মক্ষমতা থেকে শুরু করে সামাজিক বিভিন্ন দিক দিয়ে তিনি কিন্তু পিছিয়ে পড়তে থাকেন। তাই দর্শক আসুন না শরীরের চিকিৎসার পাশাপাশি মনের চিকিৎসাকেও আমরা গুরুত্ব দেই। যেমনিভাবে মেডিকেল চিকিৎসা ব্যবস্থার উৎকর্ষ সাধনের ফলে মনের চিকিৎসার যে আধুনিক চিকিৎসা ব্যবস্থার যেটি এসেছে সেগুলো গ্রহণের মাধ্যমে যারা মনের বিভিন্ন রোগে ভুগছেন তারা সেটা চিকিৎসা গ্রহণ করুন আমাদের মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণের কাছে গিয়ে নির্দ্বিধায় নিঃসংকোচে চিত্তে। এবং একটি বিষয় নিশ্চয়ই আপনারা এখন নিশ্চিত হয়েছেন যে মনের রোগ মানে পাগল নয়, আসলে মনেরও বিভিন্ন ধরনের রোগ হতে পারে, সেগুলো চিকিৎসার মাধ্যমে ভালো হওয়া সম্ভব। এই বার্তা আমরা আজকে পেয়েছি। আর আরেকটি বিষয় বলতে চাই যে মনের সুস্থতার জন্য পাশাপাশি প্রয়োজন আমাদের আমাদের ধর্মীয় অনুভূতি লালন করা, আল্লাহর কাছে নিজের মনকে সমর্পণ করে যদি আমরা আমাদের কষ্টের কথাগুলো বলতে পারি মনের দুশ্চিন্তা মনের অনেক রোগ থেকেও কিন্তু আমরা পরিত্রাণ করতে পারি। সুপ্রিয় দর্শক আজকে আর দেরি নয়, আমরা পরবর্তী পর্বে এরকম গুরুত্বপূর্ণ আরও কোনো একটি বিষয় নিয়ে আলোচনায় বসবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।